আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর এবারের ইউরোর যাত্রাটা এখানে শেষ হলো এবং আরও একবার ফ্রান্স ওপেন প্লে থেকে গোল করতে না পারলেও শেষ পর্যন্ত টাই ব্রেকারে নিজেদের লাক টেস্ট করেছে এবং টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। সেমিফাইনালে তারা খেলবে এর আগের ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দেয় স্পেনকে এবং স্পেন বনাম ফ্রান্সের মধ্যকার সেমিফাইনালের সেই এক্সাইটমেন্টটা এখন থেকে ফিল করছি। ইউরোতে রোনালদোর শেষটা ভালো হলো না এবং এটা একটা অনুমিত রেজাল্ট অনেকের কাছে ছিল, যদিও পর্তুগাল সত্যিকার অর্থে এ ম্যাচে আগের দুই ম্যাচের তুলনায় বেটার ফুটবল খেলেছে এবং শক্তিমত্তায় যথেষ্ট পরিমাণ এগিয়ে থাকার পরেও ফ্রান্স আরও একবার একেবারে নিজেদের নামের সাথে বেমানান একটা ফুটবল খেলেছে। তবে ওই যে বললাম লাক টেস্টের রেজাল্টটা পজিটিভ ছিল, সেটা কিন্তু ফ্রান্সকে বাঁচিয়েছে। একটাবার একটু চিন্তা করে দেখুন, এই প্রশ্নটার উত্তর দিন। এর আগে কখনো কোনো একটা দলকে এমন টাইপের মেজর টুর্নামেন্টে দেখেছেন যারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এখন পর্যন্ত কোনো ওপেন প্লে থেকে গোল করতে পারেনি? একটার পর ম্যাচ একটা ফ্রান্সের দেখছি ফাইনাল থার্ডে এত তারকা ফুটবলার, তবে ফ্রান্স কোনো কিছুই করতে পারছে না। তবে দিন শেষে কোনো না কোনো ভাবে একটা ম্যাচ পার করছে। পর্তুগালকে এই ম্যাচে বিট করার একটা মানসিকতা ফ্রান্সের থাকা উচিত ছিল। তার চেয়ে বড় কথা, সে মানসিকতা যদি সামনে না থাকে তাহলে স্পেনের বিপক্ষে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পেনকে ফেভারিট দেখছি। পর্তুগাল প্রসঙ্গে চলে আসি। শুরুর 20 থেকে 25 মিনিট রীতিমতো পর্তুগাল ডমিনেট করেছে, খুব ভালো একটা স্টার্ট ছিল। এই যে রোনালদো করে আমরা এত সমালোচনা করছি, হ্যাঁ সমালোচনার হয়তোবা জায়গা থাকে। এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম রোবার্তো মার্টিনেজ পর্তুগালের কোচ হিসেবে যিনি এসেছেন তিনি আসলে জনপ্রিয় অপশনটা বেছে নিয়েছেন, তিনি আসলে সেই রিস্কটা নিতে পারেননি, তিনি সেই গাটসটা দেখাতে পারেননি। পুরো টুর্নামেন্টে রোনালদোকে ক্যারি করেছেন রোবার্টো মার্টিনেজের আসলে প্ল্যানটা কি ছিল শুধুমাত্র তিনিই বলতে পারবেন। তবে সে ব্যাপারগুলোকে একপাশে সরিয়ে আপনি ব্রুনো ফার্নান্দেসকে দেখেন, আপনি বার্নার্ডো সিলভা এই প্লেয়ারদেরকে দেখেন, একমাত্র রাফায়েল লিয়াও ছাড়াই এ ম্যাচে কি ফাইনাল থার্ডের বড় প্লেয়ারদের মধ্যে কেউ সে লেভেলের পারফরমেন্সটা দিতে পেরেছেন? শুরুর দিকে পর্তুগাল যে 4-5টা ফ্রি কিক পেল, সেখানে আপনি কি ব্রুনো ফার্নান্দেসের ডেলিভারিগুলো দেখেছেন? কমেন্টেটররা বারবার করে বলছিল যে ব্রুনো ফার্নান্দেস যে কর্নার কিকগুলো নিচ্ছিলেন, একটা কর্নার কিকও জায়গা মতো থাকেনি। আমার কাছে দেখে ব্রুনো এবং বার্নার্ডো সিলভাকে পুরো টুর্নামেন্টে মনে হয়েছে যে তারা ক্লাব ফুটবলে যে সহজ স্বাভাবিক ফুটবল খেলেন সেটা থেকে অনেক দূরে, কিংবা কোনো একটা কারণে তারা হয়তোবা রেগে আছেন, হয়তোবা কোনো না কোনো জায়গা থেকে মনোমালিন্য আছে। আরও একটা ম্যাচে জোয়া পালহিনা ভিতিনারা মিলে চেষ্টা করলেন, তবে ওই যে বললাম রাফায়েল লিয়াও ছাড়া আসলে ফাইনাল থার্ডের কোনো প্লেয়ার ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো সেভাবে ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিতে পারেননি। সিলভা হয়তো এই ম্যাচে ভালোই খেলেছেন, তবে ওভারঅল পর্তুগালের ফাইনাল থার্ডের পারফরমেন্স ওভারঅল জার্নিটাই হতাশাজনক। দুটো দলে বেশ কয়েকটা হাফ চান্সেস পেয়েছে, ফার্স্ট হাফেও পাওয়া গিয়েছে, সেকেন্ড হাফেও পাওয়া গিয়েছে। পর্তুগালের ক্ষেত্রে জোয়াও ফেলিক্স একটা চান্সেস মিস করেছিলেন, রোনালদোর ক্ষেত্রে একেবারে শেষের দিকে চান্সেস এসেছিল, রোনালদো মিস করেছেন। অন্যদিকে পর্তুগালের আক্রমণ সামনে যখনই পাল্টা আক্রমণে উঠেছে ফ্রান্সের কাছেও কিন্তু সুযোগ ছিল। একবার তো দেখলাম চুয়েমেনি একেবারে গোলকিপারকে একা পেয়েছেন কিন্তু বলটা পোস্টে রাখতে পারেননি। আরও বেশ কয়েকবার দেখলাম কোলো মুয়ানিরা ওই সাপোর্টটা দিতে পারেনি। কিলিয়ান এমবাপে এই পুরো টুর্নামেন্টে তার ইন্ডিভিজুয়াল ক্যারিশমাটা দেখাতে পারছেন না এবং তার ডিবক্সে যে একজন নাম্বার 9 লাগেই এবং সেই নাম্বার 9 ভালো না খেললে যে এমবাপের খেলায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসলেই পরে সে জিনিসটা বুঝলাম। আরও একবার অ্যানগোলো কান থেকে পুরো মাঠ দাপিয়ে খেলতে দেখলাম। মিডফিল্ডটা হয়তোবা বেটার পারফর্ম করেছে। রাইট ব্যাক পজিশনে জুলস কুন্ডে অনেকবার চেষ্টা করেছেন, তবে কাজের কাজ কোনো কিছু হয়নি। টাই ব্রেকারটা লাক টেস্ট ছিল। ডিয়েগো কস্তা এর আগে তিনটা সেভ করেছিলেন স্লোভেনিয়ার বিপক্ষে, এবার একটা সেভও করতে পারেননি, কারণ কোয়ালিটি এক একটা ফ্রি কিক শেষ পর্যন্ত ফ্রান্সের প্লেয়াররা নিয়েছে। ওরকম টপ ক্লাস শটের কাছে ডিয়েগো কস্তা অসহায় থাকলেন এবং জোয়া ফেলিক্সের একটা ভুলে পর্তুগাল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো এবং ফেলিক্সের ক্যারিয়ারের সামারিও কিন্তু এখানে টানা যায়। অনেক প্রতিভা, অনেক আশা নিয়ে এসেছিলেন, তবে বারবার বড় ম্যাচে বড় স্টেজে সকলকে হতাশই করছেন। পর্তুগাল এবং ফ্রান্সের মধ্যকার খেলাটাকে আমি এক কথায় ডিপ্রেসিং বলবো। এর আগে যদি আপনি জার্মানি বনাম স্পেনের মধ্যকার ম্যাচটা দেখে আসেন, সামনে স্পেন বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচটাকে কেন্দ্র করে একটা বড় রকমের আশা থাকলো, একটা প্রত্যাশা থাকলো। এই বলে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।